দীর্ঘ ৮ বছর পর ভারতের টেস্ট টিমে আবারও প্রত্যাবর্তন ঘটিয়ে এই চলতি অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির প্রথম ৩ টেস্টের টানার সুযোগ পেয়ে করুণ নায়ার কিন্তু বলতে গেলে এক প্রকার মোটা দাগে ব্যর্থই হয়েছিলেন। টপ অর্ডারেও ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন, মিডিল বা লোয়ার মিডিল অর্ডারেও খেলার সুযোগ পেয়েছিলেন, কিন্তু ৬ ইনিংসে তিনি মিলিয়ে করেছিলেন মাত্র ১৩১ রান। তার ব্যাটিং গড়টা ছিল মাত্র ২২, যেটা কিনা করুণ নায়ার সুলভ পারফরমেন্স একেবারেই ছিল না। টিমের তার উপর অনেক বড় প্রত্যাশা ছিল, কারণ ঘরোয়া ক্রিকেটে তার আগে তিনি ঝুড়ি ঝুড়ি রান করে রেকর্ডের পর রেকর্ড গড়ে তারপরেই ভারতের টেস্ট টিমে দীর্ঘ ৮ বছর পর তার আবার প্রত্যাবর্তন ঘটেছিল। তার উপর বিরাট কোহলি, রোহিত শর্মারা যখন অবসর নিয়ে নিয়েছে, সেই জায়গায় যখন করুণ নায়ারের মতো সিনিয়রকে এক প্রকার ফিরিয়ে আনা হয়েছে ভারতের টেস্ট টিমে, তখন তার থেকে প্রত্যাশাটা যে অনেকটাই হাই থাকবে এমনটাই তো বলা বাহুল্য। এই ওভাল টেস্টের একাদশে কিন্তু করুণ নায়ারের শুরুতে থাকার কথাই ছিল না। ঋষভ পান্ত এর আগের টেস্টে ম্যানচেস্টারে যেহেতু আর কি চোট পেয়ে গেছিলেন, আর ওই ম্যানচেস্টার টেস্টে করুণ নায়ার কিন্তু তার ল্যাক অফ পারফরমেন্সের কারণে ড্রপ হয়েছিলেন একাদশ থেকে। তার পরিবর্তে সাই সুদর্শনকে আবারও চান্স দিয়েছিল ভারতের টিম ম্যানেজমেন্ট, কিন্তু ঋষভ পান্ত যেহেতু আনফর্চুনেটলি ওই চোটের কবলে পড়ে ছিটকে গেছিলেন, সেই কারণেই এই ওভাল টেস্টে মূলত ওই তার ব্যাটিং পজিশনই মানে খেলার সুযোগ হয়ে গেছিল করুণ নায়ারের। যে ব্যাপারটা নিয়ে এর আগে ভারতের কোনো প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে কোনো বড় ক্রিকেট বিশেষজ্ঞ মানে ওভাল টেস্টে ভারতের একাদশটা কী হতে চলেছে, মানে তারা ওই জায়গায় করুণ নায়ারের নাম কিন্তু একবারের জন্য কেউ নেয়নি, কেউ কাউন্টিংয়েই ধরেননি যে করুণ নায়ারকে আবার ভারতের টিম ম্যানেজমেন্ট একাদশে ফিরিয়ে আনতে পারে। কিন্তু ম্যাচের আগের দিন ভারতের একাদশটা বিশ্লেষণ করতে গিয়ে আমি তখন বলেছিলাম যে ঋষভ পান্ত যেহেতু এই ম্যাচে থাকতে পারছেন না, আর এই পার্টিকুলার ওভাল টেস্টটা যেহেতু একবারে গ্রিন টপ সিমিং উইকেটে খেলা হচ্ছে, সবুজ ঘাসে মোড়া উইকেটে, আর ভারতের যেহেতু ব্যাটিং বিপর্যয় হওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে সেই সিরিজের শুরু থেকেই আমরা দেখছি, সেই কারণে ভারতের টিম ম্যানেজমেন্ট চাইলে কিন্তু তাদের ব্যাটিং অর্ডারটাকে একটু লম্বা করতে পারে, আর সেখানে কিন্তু মিডিল অর্ডারে করুণ নায়ারের থেকে বেটার অপশন এই মুহূর্তে আর কেউ নেই বললেই চলে। সেই কারণে আমি বলেছিলাম যে করুণ নায়ারকে একটা শেষ সুযোগ দিয়ে দেখলেও দেখতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট। তো যাই হোক, অবশেষে তাদের শুভবুদ্ধি সম্পন্ন হয়েছিল, করুণ নায়ারকে তারা এই জায়গায় সুযোগ দিল, আর করুণ নায়ার সেই পড়ে পাওয়া 14 আনার সুযোগটা পেয়ে যেভাবে তিনি নিজের ইনিংসটা খেললেন, ভারতকে দিন শেষে বিপদ থেকে উদ্ধার করলেন। মানে শুধু ভারতকেই তিনি টেনে উদ্ধার করেননি, আমি বলবো নিজের টেস্ট ক্যারিয়ারটাকেও তিনি এই ক্যারিয়ারের এই পর্যায়ে এসে এই মুহূর্তে আর কি বাঁচিয়ে ফেললেন বলা চলে এক প্রকার। তিনি যখন ব্যাটিং করতে নেমেছিলেন এই ওভাল টেস্টের প্রথম দিন, ভারত কিন্তু তখন প্রবল চাপে ঢুকছে, 83 রানের মধ্যে তিনটা উইকেট খুইয়ে ফেলেছিল। ক্যাপ্টেন শুভমান গিল, যিনি চমৎকার ছন্দে ছিলেন, তিনি এক প্রকার নিজের দোষেই নিজের উইকেটটা খুইয়ে এসেছিলেন। তো ওই জায়গায় তখন সাই সুদর্শন ক্রিজে মোটামুটি সেট হয়ে গেছিলেন, তিনি তখন রান খোলার চেষ্টা করছিলেন, কিন্তু ভারতের স্কোরটা 100 পেরোতে না পেরোতেই ওই সাই সুদর্শনও নিজের উইকেটটা খুইয়ে ফেলেন। করুণ নায়ার আর সাই সুদর্শনের মধ্যে 18 রানের জুটিটা তখন ওখানেই ভেঙে গেছিল। করুণ নায়ার কিন্তু ইনিংসের শুরুর থেকেই খুবই সাবধানী ভঙ্গিতে, খুবই রক্ষণাত্মক মেজাজে খেলছিলেন, কারণ মানে বল যতটা আর কি মানে বড় বড় সুইং করছিল, র মুভমেন্ট ওই জায়গায় আদায় করছিল পেস বোলাররা, তাতে করে ব্যাটারদের পক্ষে শুরুর থেকেই নেমেই যে স্ট্রোক খেলাটা মানে যথেষ্ট দুঃসাধ্য সেরকমটাই তখন মনে হচ্ছিল। সেই কারণে করুণ নায়ার নিজেকে প্রথমে থিতু করে নেওয়ার চেষ্টা করছিলেন। আমার মনে আছে প্রথম 27 বা 28 বলেও তার স্কোরটা বোধহয় 4 বা 5 ছিল সম্ভবত, তাহলেই ভাবুন কতটা রক্ষণাত্মক ভঙ্গিতে তিনি শুরুর দিকে খেলছিলেন। কিন্তু এরপর রবীন্দ্র জাডেজা যখন ক্রিজে এলেন, ওই সাই সুদর্শন আউট হয়ে যাওয়ার পর তারপরে দেখলাম করুণ নায়ার আস্তে আস্তে মানে ওই ইনিংসের দায়িত্বটাকে তিনি নিজের কাঁধে তুলে নিতে থাকলেন। তারপরে দেখলাম তিনি বেশ কয়েকটা ভালো ভালো শট নেগোশিয়েট করলেন, আর এদিন দেখলাম তার ব্যাটিংয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তিনি অনেক লেট খেলেছেন। মানে যে পার্টিকুলার ভুলটা কিন্তু তিনি এর আগে টেস্টগুলোতে করে এসেছিলেন, তিনি একটু আগে ভাগে খেলতে গিয়ে আর কি বলতে গেলে বলের ওই পেসের সাথে কিছুটা আর কি মানে তারতম্য না ঘটাতে পেরে ওই পেসেই বলতে পারেন কিছুটা বিট হয়, তিনি ওই আগে ভাগে আর কি মানে আউটসাইডে যে শিকার হয়েছিলেন, না হলে ওই সামনের দিকে ড্রাইভ করতে গিয়ে বা পুশ করতে গিয়ে ওই মানে ফিল্ডারদের ক্যাচ দিয়ে এসেছিলেন। কিন্তু এই দিন দেখলাম তিনি সেই ভুলটা করলেন না, ইভেন অফ সাইডেও তিনি যে শটগুলো খেলেন সেগুলো আর কি দেখলাম মানে অ্যাজ লেট অ্যাজ পসিবল তিনি খেলার চেষ্টা করছিলেন। দেখলাম ওই জায়গায় ওই জশ টংকে শুরুর দিকেই একটা চমৎকার কাভার ড্রাইভে তিনি বাউন্ডারি মারলেন, এরপর পার্টিকুলারলি জেমি ওভারটনের ওই ডাউন দ্য লেগের ডেলিভারিগুলোকে তিনি যেভাবে আর কি ফেস করলেন, যেভাবে ওগুলোকে আর কি বাউন্ডারি বাইরে পাঠালেন, এক প্রকার অনবদ্য বলা চলে। আর এরপর জেমি ওভারটনের একটা ওভার পিচ ডেলিভারিকে তিনি চমৎকার একটা অফ ড্রাইভে কনভার্ট করে মানে বাউন্ডারির দিকে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু ওই ক্রিস ওকস একটা চমৎকার ফিল্ডিংয়ের মাধ্যমে ওই একটা রান তিনি সেভ করে দিয়েছিলেন। কিন্তু আনফর্চুনেটলি ক্রিস ওকস কিন্তু ওই বাউন্ডারিটা বাঁচা দিকে দিনের একবারে শেষ বেলায় একটা শোল্ডার ইঞ্জুরিতে আর কি তিনি পড়ে গেছেন। তো যাই হোক, তারপরেও কিন্তু করুণ নায়ার যেভাবে নিজের ইনিংসটাকে সাজিয়েছেন শুরুর দিকে খুবই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার পরেও, তারপর কিন্তু ওই ধ্রুব জুরেলকে সঙ্গে নিয়ে তিনি একটা 30 রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। রবীন্দ্র জাডেজার সাথে ওই 22 রানের একটা পার্টনারশিপ তিনি মাঝে গড়ে তুলেছিলেন। জাডেজা যদি ওই জায়গায় একটু সতর্ক থাকতেন তাহলে হয়তোবা জাডেজার সাথেই করুণ নায়ারের পার্টনারশিপটা আরও বড় হলেও হতে পারত। ধ্রুব জুরেলের ক্ষেত্রে ওই একই কথা প্রযোজ্য, তাদের জুটিটা তো বেশ ভালো মতোই জমে গেছিল, কিন্তু ধ্রুব জুরেলও ওই জায়গায় একটা এক্সট্রা বিট অফ বাউন্সের শিকার হয়, তিনি ওই স্লিপ কর্নারে যখন ক্যাচ দিয়ে আউট হয়ে যান তখন কিন্তু ভারত আবার বেশ ভালো মতো চাপে পড়ে গেছিল। 153 রানে তাদের 6টা উইকেট চলে গেছিল। কিন্তু দিনের একদম শেষ বেলায় ওয়াশিংটন সুন্দর, তিনি তো ব্যাট হাতে একবারে স্বপ্নের ফর্মে রয়েছেন এই সিরিজে, তিনি কিন্তু একবারে বেশ শক্তপোক্ত সাপোর্ট দিলেন ওই জায়গায় করুণ নায়ারকে।
করুণ নায়ার আর তার মধ্যে একটা দিন শেষে 51 রানের চমৎকার পার্টনারশিপ গড়ে ওঠে। এই জায়গায় রান তোলার মূল অবদানটাই করুণ নায়ারেরই ছিল। ওই জায়গায় ওয়াশিংটন সুন্দর তাকে জাস্ট সাপোর্ট দিয়েছেন, তিনি একটা 19 রানের সাপোর্টিভ ইনিংস খেলে দিন শেষে অপরাজিত রয়েছেন। অপরদিকে করুণ নায়ারও কিন্তু দিনের একেবারে শেষ বেলায় ওই জ্যাকব বেথেলের একটা ওই ডাউন দ্য লেগের ডেলিভারিতে তিনি হুইপ করে 2টা রান কালেক্ট করে, মানে ডাবলস কালেক্ট করে ওই জায়গায় নিজের হাফ সেঞ্চুরিটা তুলে নিয়েছিলেন। তো প্রথম দিন শেষে তিনি 52 রানে অপরাজিত রয়েছেন 98 বল খেলে। তারপরেও তিনি কিন্তু যে খুব রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন তাও কিন্তু নয়, তার স্ট্রাইক রেটটা ছিল ওই জায়গায় 53+, 7খানা তিনি বাউন্ডারি নেগোশিয়েট করেছেন। ওই শুরুর দিকটায় তিনি যে অতি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছিলেন, ওই কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন, তারপরে কিন্তু তিনি নিজের স্ট্রাইক রেটটাকে যথেষ্ট ভালোভাবে মেনটেন করেছেন। ভারতের স্কোর কার্ডটাকেও তিনি অ্যাট দ্য সেম টাইম যথেষ্ট ভালো মতো চালু রেখেছিলেন এই করুণ নায়ার। আর আমি মনে করি করুণ নায়ারের ডিউটি কিন্তু এখনও স্টিল শেষ হয়নি। তিনি 98 বলে 52 রান করে অপরাজিত রয়েছেন, ভারতকে প্রথম দিনের খেলা শেষে 200 রানের গন্ডি টপকে দিয়েছেন। আর এরপরে কিন্তু মানে আজ দ্বিতীয় দিনে তার ইনিংসটাকে অ্যাজ ফার অ্যাজ পসিবল কিন্তু লম্বা করতে হবে। তিনি যদি একটা সেঞ্চুরির ইনিংস উপহার দিয়ে আসতে পারেন আজকে টিম ইন্ডিয়াকে, তো নিজের সেঞ্চুরিটা তো কমপ্লিট করবেনই, অ্যাট দ্য সেম টাইম ভারতের দলগত রানটাকেও তিনি আরও অনেকটা বাড়িয়ে নিতে পারবেন। 300+ রান যদি তিনি ইন্ডিয়া স্কোরবোর্ডে তুলে দিয়ে আসতে পারেন তার নিজের কাঁধে দায়িত্ব নিয়ে, তাহলে ডেফিনেটলি এর থেকে বেটার এই ওভাল টেস্টে টিম ইন্ডিয়ার জন্য আর কিছু হতেই পারে না। তাহলে ভারত প্রথমে প্রবলভাবে পিছিয়ে পড়েও কিন্তু এই ওভাল টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে বেশ ভালোভাবে ফিরে আসবে। আর তার জন্য কিন্তু মূল নায়ক হিসেবে এই জায়গায় উঠে আসতেই পারেন এই করুণ নায়ার। তো কি মনে হয়, করুণ নায়ার কি আজ পারবেন তার ওই অসম্পূর্ণ কাজটা সম্পন্ন করতে, মানে একটা সেঞ্চুরির নক খেলে ভারতের প্রথম ইনিংসের টোটালটাকে একটা বেশ শক্তপোক্ত অবস্থানে পৌঁছে দিয়ে টিম ইন্ডিয়ার জন্য এই ম্যাচ জয়ের একটা বেশ ভালো মতো চান্স ক্রিয়েট করে দিতে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।